এই মুহূর্তে আমি আলোচনা করব 18তম প্রভাষক গণিত লিখিত সমাধানের অংশ হিসেবে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক অর্থাৎ ত্রিমাত্রিক জ্যামিতির অ্যানালাইটিক কোর্সের যে প্রশ্নটা এসেছিল সেটাই। স্ক্রিনে তোমরা প্রশ্নটা দেখতেছ, দেখান যে একটি ঘনকের দুইটি কর্ণের অন্তর্গত কোণ cos ইনভার্স 1/3। তো সম্পূর্ণ ক্লাসটি তোমরা উপভোগ করতেছো এমটি বিল্লাল স্যার অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে। নিয়মিত ধারাবাহিকভাবে ফ্রি এবং ফিট ক্লাস করতে আগ্রহী হলে এমটি বিল্লাল স্যার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো, বেল আইকনটি ক্লিক করে রাখো। তো আসো আমরা মূল সমাধানটা শুরু করি। এই সমাধানটি আরও এসেছিল 16তম সহকারী শিক্ষক সমাধানে। তো আমরা ওখানে যেভাবে আলোচনা করেছি সেই আলোচনাটা এখানে এখন করব ইনশাল্লাহ। প্রশ্নটা হলো, প্রমাণ করুন যে একটি ঘনকের দুইটি কর্ণের অন্তর্গত কোণ cos ইনভার্স 1/3। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা তিনটা অক্ষ নিচ্ছি। এ হলো আমার একটা অক্ষ। আমরা ঘনকটা আনুমানিক একটা ঘনক অঙ্কন করব। এ হলো ঘনকের অক্ষ তিনটার মূল বিন্দু। এই ধরো তোমার এক্স অক্ষ, এই ধরো ওয়াই অক্ষ, এই ধরো জেড অক্ষ। তো আমরা দুইটা অক্ষের সাথে মিলিয়ে ধরো আমরা একটা ঘনক যদি বিবেচনা করি, ঘনকের কিন্তু সবগুলা বাহু সমান, এই কথাটা মাথায় রাখবো। কেমন? ঘনকের সকল বাহু সমান। তারপর আমরা যেহেতু হাতে চিত্র অঙ্কন করতেছি আমাদের একটু নির্বিষ হতে পারে, কিন্তু ঘনকের চারটা বাহুই, যতগুলা বাহু আছে ঘনকের ধার সবগুলোই সমান। ঘনকের তো 6টা তল বা পৃষ্ঠ আছে। ওকে, আমি ঘনকটা অঙ্কন করে নিলাম। প্রথমে এই বক্সটা নিলাম, তারপরে এই দিয়া এই আরেকটা দিলাম, তারপরে এইদিকে এমনি টেনে দিলাম। এ হলো আমাদের ঘনক। এখন আমাদের বলছে যে ঘনকের কিন্তু কর্ণ চারটি কর্ণ থাকে নর্মালি, 1 2, হ্যাঁ, এই পৃষ্ঠে 2টা, ওই পৃষ্ঠে 2টা, আবার এদিক থেকে ওই দিকে কর্ণ থাকে অনেকগুলাই। তো কর্ণ থাকে হলো 6টা হিসাব করলে। ধরো এই পিঠে 2টা কর্ণ টানতে পারি, আবার অপর পিঠে 2টা টানতে পারি, আবার কর্ণ অনেকগুলোই অঙ্কন করা যায়। যা দেখা যায় তুমি যদি পৃষ্ঠগুলো চিন্তা করো, একটা ঘনক, আমি ধরো এটা একটা ঘনক বিবেচনা করলে এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এইভাবে এই কর্ণ, ভিতরে কর্ণ, আবার এই কোণা থেকে ভিতর দিয়া যদি আমি এই কোণায় টানি, এই কোণা থেকে ভিতর দিয়ে এই কোণা টানলে এরকম আরো 2টা কর্ণ আছে। তো ধরলাম সেই 2টা কর্ণের অন্তর্গত কোণ আমাদের বের করতে বলছে। তো আমরা এগুলার নাম দিয়ে দিই। ধরো এই ঘনকের ধার এ, প্রত্যেকটা বাহু সমান কিন্তু ঘনকের। ধরো এক্স অক্ষর দিক থেকে শুরু করি। এ হলো মূল বিন্দু ও, এ বি সি ডি ই এফ, তারপরে হলো ধরো জি। আর একটা কর্ণ ধরো আমরা যদি বিবেচনা করি, তার 2টা কর্ণের কথা যদি আমরা বিবেচনা করি, একটা ধরো ও জি, ও হলো এই পিঠে, জিটাও এই পিঠে, একটা কর্ণ ধরো ও জি, এই হলো একটা কর্ণ। হ্যাঁ, ওটা কিন্তু নিচের পিঠের একটা বিন্দু, আর এটা হলো উপরের পিঠের একটা বিন্দু। আর আরেকটা আমরা কর্ণ বিবেচনা করতে পারি, ধরো একইভাবে সি এফ আরেকটা কর্ণ বিবেচনা করলাম। তো যা যা করছি তা শুধু আমরা এখন লিখে দিব। আর ধার ধরলাম আমরা এ। মনে করি এ ধারের দৈর্ঘ্য বিশিষ্ট ও এ বি সি ডি ই এফ জি একটি
ঘনক ও এ বি সি ডি ই এফ, আমি সি তো দেখে দেখে লিখতেছি, জি একটি ঘনক। একটি ঘনক যেখানে মূলবিন্দু ও, যেখানে মূলবিন্দু ও, ওটা হলো মূলবিন্দু, আর তিনটা ধার আছে যারা অক্ষ বরাবর, ধরো এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এবং ও এ, ও সি, আর একটা হলো ওই, ও এ, ও সি, ও ওই ধারসমূহ যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও জেড অক্ষ বরাবর অবস্থান করে, অক্ষ বরাবর অবস্থিত। এই হলো আমাদের অবস্থিত চিত্রের বিবরণ। এবার আমাদের এই প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্কটা বুঝতে হবে। যেমন ধরো ও বিন্দুর স্থানাঙ্ক, ধরো ওটা হলো মূল বিন্দু, তো ও বিন্দুর স্থানাঙ্ক হলো, ও বিন্দুর স্থানাঙ্ক হলো তোমার 0 0 0, তিনটা 0। আর যদি আমরা সিরিয়ালি এ বিন্দুর স্থানাঙ্ক বলি, এই বিন্দুটা যেহেতু এক্স অক্ষের উপরে, ধার কিন্তু এ, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে এই বিন্দুটা প্রথম এক্স অক্ষ, যেহেতু প্রথম বিন্দুটা এ, বাকি দুইটা বিন্দু 0। বি বিন্দু স্থানাঙ্ক তোমার এটা কোথায় আছে দেখো, এক্স এবং ওয়াই অক্ষের, এক্স ও এক্স ও ওয়াই সমতলে আছে, তার মানে শুধু জেড বিন্দুটার অবস্থানটা এখানে নাই। অর্থাৎ আমরা বলতে পারি বি বিন্দু স্থানাঙ্ক এ কমা এ আর জেড এর অবস্থান 0। একইভাবে সি বিন্দু স্থানাঙ্ক যদি আমরা হিসাব করি, সি বিন্দু স্থানাঙ্ক এটা হলো ওয়াই অক্ষের উপরে, সরাসরি ওয়াই অক্ষের উপরে, অর্থাৎ ওয়াই এর মান আছে এ আর এক্স আর জেড 0। এরপরে আসো আমরা সিরিয়ালে ডি বিন্দু স্থানাঙ্ক বিবেচনা করলে এক্স ওয়াই, এটা হলো জেড। আমরা এই ডি বিন্দু স্থানাঙ্ক বিবেচনা করলে এখানে তোমার আছে ওয়াই এবং জেড সমতল, ওয়াই এবং জেড এক্স নাই, তার মানে 0 এ এ, ডি বিন্দুর স্থানাঙ্ক 0 এ এ। তারপরে একইভাবে ই বিন্দু স্থানাঙ্ক, এই বিন্দুটা আছে হলো তোমার জেড এর উপরে, তাহলে 0 ও 0 জেড এর জায়গায় এ। এইভাবে আসো তোমার এফ বিন্দু স্থানাঙ্ক, আমরা যদি লিখি এফ বিন্দু স্থানাঙ্কটা আসতেছে হলো, এফ হলো এক্স এবং জেড সমতলে, এক্স ও জেড, ওয়াই নাই, তাহলে ওয়াই নাই, তার মানে 0 এ 0 এ। আর জি বিন্দুটা দেখো, জি বিন্দুটা কিন্তু এই উপরে ভাসমান, অর্থাৎ জি বিন্দুটা তুমি যদি এই যে 3D অ্যানিমেশনে বিবেচনা করো, জি বিন্দুটা মূলত এই বিন্দুটা, অর্থাৎ এখানে এই তোমার এক্স ওয়াই জেড হাইট সব আছে, এই বিন্দুটা হলো জি বিন্দুটা। হ্যাঁ, তো এই বিন্দুটা, তার মানে জি বিন্দুর স্থানাঙ্ক, এই আমরা যদি বিবেচনা করি জি বিন্দুটা স্থানাঙ্ক, জি বিন্দুর স্থানাঙ্ক এ কমা এ কমা এ, এখানে এক্স ওয়াই জেড তিনটা সমতলেরই অবস্থান আছে। তাহলে এবার কর্ণ দুইটার কথা বলি। গণকের দুইটি কর্ণ, একটা হলো ওজি আর একটা হলো সিএফ, এ হলো দুইটা কর্ণ। তাহলে এখন আমরা তাদের দিক অনুপাত বের করব। দিক অনুপাতের সূত্র আমরা জানি, ধরো ওজি কর্ণের দিক অনুপাত, ওজি কর্ণের দিক অনুপাত হলো ও থেকে, এই দেখো এই জি থেকে ও এর ও বিন্দু স্থানাঙ্ক বিয়োগ এই
জি বিন্দু থেকে এই যে এ থেকে ও বিন্দু, ধরো a - 0 সমান a - 0 সমান a - 0 সমান a, অর্থাৎ আমরা a, a বলতে পারি। এখন এটাকে আমরা কমন a বাদ দিলে, আমরা a দিয়ে ভাগ করলে তোমরা জানো এগুলি 1 1 1 এটা লিখতে পারি। এরপর আসো CF কর্ণের দিক অনুপাত, CF কর্ণের দিক অনুপাত, CF কর্ণের দিক অনুপাত, CF কর্ণের দিক অনুপাত একইভাবে C এর থেকে F এর বিয়োগ বা F এর থেকে C এর বিয়োগ, যাই করি না কেন। এই ধরো F আর হলো C, তাহলে a - 0 হলো a, আর 0 - a হলো -a, a - 0 হলো a, অর্থাৎ -a a। এখন এটাকে আমরা আবার এই দ্বারা ভাগ করলে 1 -1 1 এটা লিখতে পারি। এটা আমরা লিখতে পারি দিক অনুপাত, ওজি কর্ণের দিক অনুপাত এত, CF কর্ণের দিক অনুপাত এত। ওকে, এখন আমরা কর্ণদ্বয়ের অন্তর্গত কোণ থিটা হলে থিটা মান নির্ণয় করার একটা স্পেশাল সূত্র আছে। দিক অনুপাত দেওয়া থাকলে আমি তোমাদেরকে বই থেকে সূত্রটা দেখাচ্ছি। দেখো, এই দিক অনুপাত দেওয়া থাকলে এটা হলো সূত্র ওই মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য। আর যদি তোমার দিক কোসাইন দেওয়া থাকলে, দিক কোসাইন দেওয়া থাকলে এটা হলো সূত্র L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 cos থিটা দিয়া। আর যদি দিক অনুপাত দেওয়া থাকে তখন সূত্রটা হলো এটা। ধরো দুইটা বাহু A1 একটা অনুপাত B1 C1, তাহলে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 রুট ওভার A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার প্লাস C1 স্কয়ার, একইভাবে রুট ওভার A2 স্কয়ার B2 স্কয়ার C2 স্কয়ার, এটা হলো দ্বিতীয় বাহু, আর এই হলো cos থিটা। এখন আমরা সরাসরি এই সূত্রটাই অ্যাপ্লাই করব। এটা হলো প্রথম বাহুর A1 B1 C1, এটা হলো দ্বিতীয় বাহুর A2 B2 C2। ওকে, তাহলে আমরা একটু রাফ করি। প্রথমটার দিক অনুপাত এটা, দ্বিতীয়টার দিক অনুপাত হলো এটা। তাহলে আমরা এখন লিখে নিচ্ছি যে ঘনকের কর্ণ দুইটি, বা সুতরাং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ, কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা লিখতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু সরাসরি ওই যে একটু আগে যে সূত্রটা দেখলাম A1 B1, A1 ইন্টু B1 প্লাস A2 ইন্টু B2, A2 ইন্টু B2 প্লাস A3 A1 B1, এভাবে আমরা বলতে পারি। অথবা আমরা যেহেতু এখানে A1 B1 C1 A2 B2 C2 ধরছি, A1 ইন্টু A2 B1 ইন্টু B2 C1 ইন্টু C2 এভাবে বলতে পারি। আর নিচে রুট ওভার প্রথমটা 1 স্কয়ার যোগ 1 স্কয়ার, দ্বিতীয়টা একইভাবে 1 স্কয়ার, এটা হলো আমাদের মূল ভগ্নাংশ রেখা, -1 হোল স্কয়ার মানে 1 স্কয়ার 1 স্কয়ার। এই দেখো, তাহলে এখানে 1 1 2, এখানে প্লাস মানে -1 1 1 1 মানে 2 2 থেকে 1 গেলে থাকে তোমার 1। অথবা আমরা যদি এখানে ক্যালকুলেশন দেখাই 1 -1 1, আর এখানে √3, তাহলে এই পাশে আমাদের কিন্তু cos থিটা ছিল। তো আমরা যদি সরাসরি থিটার মানটা বের করি তাহলে cos ইনভার্স এখানে আমাদের 1/√3 মিলে হয় 3। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণিত।